স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। রাজধানী সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি। মোহাম্মদপুরে ভবন ধসে নারীর মৃত্যু। আগামী এক সপ্তাহ থাকবে কালবৈশাখীর ঘনঘটা। দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। রিটার্নিং অফিস থেকে কাল কেন্দ্রে যাবে ভোটের সরঞ্জাম। রাজধানীর যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে খাদে পড়ল পিকআপ, চালক সহ নিহত 2। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সেখানে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, ছাত্রলীগের সংহতি কর্মসূচির সবশেষ খবর জানাবেন আমাদেরকে, এবং এখন সেখানে কি কি কার্যক্রম চলছে, কি দেখছেন আপনি? ইশরাত, ফিলিস্তিনের পক্ষে সংহতি কর্মসূচি আর পতাকা উত্তোলন, ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচিটা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মধুর ক্যান্টিনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে। শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা, এই দুটি জিনিস সবার হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন এবং সবাই ছাত্রলীগের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আসলে সবাই অংশগ্রহণ করেছেন এবং সবার একটি দাবি, সবার মুখে একটি স্লোগান আমরা শুনতে পাচ্ছি যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, সেটি আসলে বর্বর, সেটি আসলে অমানবিক। এই অমানবিক কার্যক্রম বন্ধে এবং ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই আনুষ্ঠানিক কর্মসূচিটি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু ইতিমধ্যে কর্মসূচিতে আসলে যুক্ত হয়েছে এবং সবাই কিন্তু স্লোগান দিচ্ছে যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, সেই প্রতিবাদেই কিন্তু ছাত্রলীগের এই কর্মসূচি, সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচি। সবাই কিন্তু বলছে যে এই যে গণহত্যা চালানো হচ্ছে, এই যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এটি আসলে অচিরে বন্ধ করতে হবে এবং এর পাশাপাশি ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আসলে স্বীকৃতি দিতে হবে। সেই দাবি নিয়েই কিন্তু আসলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। হয়তো আমরা ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটি শুরু হবে, তারপর হয়তো আরো বিস্তারিত হয়তো জানানো যাবে। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানবো ফেনী থেকে, আর এ বিষয়ে আরো জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সংহতি কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের, এবং পতাকা উত্তোলন কখন আজ? সরকারি কলেজে যে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে যে বিশ্বব্যাপী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজ 11টায় ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ এবং ফেনী জেলা ছাত্রলীগের সমন্বয়ে ফেনীতে 1000 ফুটের একটি পতাকা পদযাত্রা আমরা দেখেছি। ফেনী শহরের যে প্রধান যে সড়ক রয়েছে, সেই সকল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা এই মুহূর্তে এখানে একটি ছাত্র সমাবেশ করছে। সেই ছাত্র সমাবেশে এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েলের সাথে কথা বলতে চাইবো। আজকে আপনারা রাস্তায় কেন নেমেছেন? আপনাদের পদযাত্রী আসলে কিসের জন্য? ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বব্যাপী চলমান যে ছাত্র আন্দোলন, সেটির সাথে সংহতি পোষণ করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় আসনমানের নির্দেশে আমরা ফেনী জেলা ছাত্রলীগ 1000 ফুট দৈর্ঘ্য আমরা একটি পতাকা নিয়ে পতাকা মিছিল সাথে আজকে এখানে আমরা ছাত্র সমাবেশ করছি। আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের রূপান্তরিত হোক। আমরা চাই ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে উঠে আসুন। যে ফিলিস্তিনের শান্তিপূর্ণ যে নাগরিক রয়েছেন, মানুষগুলো রয়েছে, যাতে তারা শান্তিপূর্ণভাবে যাতে তারা বসবাস করতে পারে, আমরা সেটি দাবি জানাচ্ছি।
ফিলিস্তিনের এবং ইসরায়েলের যে জঘন্য হত্যাকাণ্ড আমরা নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ ঈশ্বর। আপনি শুনলেন যে এখানকার ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি আজকে যে তারা যে এখানে যে পদযাত্রা এবং যে তারা এখানে যে ছাত্র সমাবেশ করেছে তাদের এর আগে যে পদযাত্রাটি হয়েছে আমরা সেটি দেখেছি যে ফেনী সমাজের যে সকল কলেজ রয়েছে, স্কুল রয়েছে, সে সকল এখানকার যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই যে তাদের পদযাত্রা অংশগ্রহণ করেছে। আমরা ফেনী সরকারি কলেজের ছাত্রলীগের যে সকল নেতাকর্মী রয়েছে এর বাইরেও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীগুলো আমরা দেখেছি। আরিফ, অডিওতে কিছুটা জটিলতা ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। ঝড় ও শিলাবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়েছে গাছ। ঝড়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে। নিচে টিনশেড বাড়িতে পড়লে রেশমা নামে এক গৃহ পরিচারিকা মারা যান। আহত হন আরও 6 জন। তাপপ্রবাহের পর পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকায় প্রবল বর্ষণ হয়েছে। ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে 40 ডিগ্রির তাপমাত্রা রাতে নেমে আসে 25 ডিগ্রিতে। কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়েছে। কোথাও কোথাও সাময়িক জলঝড় দেখা গেছে। এমন বৃষ্টি হয়েছে গরম হয় তো তারা ঠান্ডা বড় হয়ে যায়। ঠান্ডা পড়ছে, তারপর শিল পড়ছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। প্রচুর বৃষ্টি হয়েছে, আবার পাথরও হয়েছে, গুড়ি গুড়ি পাথর হয়েছে। এতদিন পরে বৃষ্টির দরকারটা ছিল, কারণ এই 40 ডিগ্রি 43 ডিগ্রিতে অনেক অবস্থা খারাপ সবার। ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো হঠাৎ করে প্রচন্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি। কাজ করে রাস্তার অপসারণ করি এবং রাস্তা চলাচলের ব্যবস্থা করি। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। তো আমাদের আগারগাঁওয়ের মধ্যে যে বৃষ্টিমাপক যন্ত্র আছে সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত 10টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকে নির্মাণাধীন 16তলা ভবন থেকে দেয়াল ধসে পড়ে। নিচে টিনশেডের আবাসিক বাড়িতে বিশ্রাম নিচ্ছিল বাসিন্দারা। এ সময় টিনের ছাউনি ভেঙে পড়ে বিশ্রামরত বাসিন্দাদের ওপর। ওই ঘটনায় গৃহকর্মী রেশমা মারা যায়। আহত হয় 6 জন। নিহত রেশমা 4 কন্যা রেখে গেছেন। আমরা শুয়েছিলাম, ভাত খেয়ে কাজ শুয়েছি, আমাদের ম্যাগ হয়েছে। ম্যাগটা ওর সাথে সাথে উপরে গুনে 16তলার ওই টাওয়ারে গুনে পিলের ভাঙ্গি আমাকে বিল্ডিংয়ে পড়ছে। পরে আমার স্ত্রীর 2-3 জায়গায় ভেঙে গেছে, আমার এই কপালে পড়ছে আর এই চোখে লাগছে, আর আমার ছেলেরা পা ভেঙে গেছে। মেডিকেলের পাঠানোর পরে একজন মারা গেছে আর 6 জন অসুস্থ। 14 তলাতে না কয় তলার থেকে আপনার ইটা পড়ে গেছে অল বাইঙ্গা। এর আগেও কিন্তু আরো 2বার এই ধরনের ঘটনা ঘটছে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে। এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। নাবিল, ঝড় বৃষ্টির পর তাপপ্রবাহ কতটা কমে এসেছে এবং সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে থেমে থেমে, আশপাশে যারা বের হচ্ছেন ঘর থেকে তাদের দুর্ভোগের চিত্র আপনি কি দেখছেন আমাদেরকে জানান। ইশরাত, আসলে সিলেটে গতকাল সন্ধ্যার পর থেকেই বলা যায় যে থেমে থেমে আসলে বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে আজ ভোরের পর থেকে বৃষ্টির সাথে সাথে যে বৈশাখী ঝড় সেটাও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি যে ঝড়ো বাতাস সেটি বয়ে যাচ্ছে। এখনও কিন্তু আসলে গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আধা ঘন্টার মতো আসলে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে জানিয়েছে যে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত সিলেটে 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু আজ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 28 মিলিমিটার। অর্থাৎ মাত্র 3 ঘন্টায় যে 28 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটিকে তারা বলছে যে ভারী বৃষ্টিপাতের সমানই। এবং আজকে পুরো দিনটাই আসলে আবহাওয়া অধিদপ্তর যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন সে ঠিক এভাবেই থাকবে। অর্থাৎ আসলে একটানা হয়তো বৃষ্টি হবে না, কিন্তু থেমে থেমে এভাবে আসলে বৃষ্টি হবে, কখনো মুষলধারে কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে। এবং আগামী 1 সপ্তাহ এভাবে আসলে রোদ বৃষ্টির যে খেলা, সেই খেলা চলতে থাকবে। এবং এই বৃষ্টির কারণে মূলত যে তাপপ্রবাহ সারা দেশব্যাপী বয়ে যাচ্ছে, সেখান থেকে সিলেটের মানুষ স্বস্তিতে রয়েছেন। কিন্তু মেঘালয়ে, অর্থাৎ সিলেটের পাশে মেঘালয়, সেখানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না। নাবিল, আপনাকে অনেক ধন্যবাদ। আগামী 12-13 মে পর্যন্ত থাকবে কালবৈশাখীর প্রভাব। 1 থেকে 1.5 ঘন্টা ব্যাপ্তি পর্যন্ত হতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেন, দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তিনি আরও জানান, 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, আবহাওয়া অফিসের সক্ষমতা বেড়েছে, সে কারণেই
পূর্বাভাস যথাযথ হচ্ছে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি। বিচ্ছিন্নভাবে এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তাছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই 11 থেকে 12 তারিখ পর্যন্ত। এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। শেষ দিকের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাত 12টায় শেষ হবে তাদের এই প্রচারণা। আগামী 8 মে প্রথম ধাপের 148 উপজেলায় ভোট হবে, দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। এর মধ্যে ইভিএম সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে। কাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা শুরু হবে তা। ভোট সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি, এজন্যে মানুষ তাদের ব্যালটের মাধ্যমে আগামী 8 তারিখে তাদের প্রতিনিধি হিসাবে আমাকে বেছে নেবে। আমি তৃণমূল জনতার সাথে থেকে যেন উন্নয়নমূলক কাজগুলো করতে পারি। আগামীকাল সকাল থেকে 2টি কেন্দ্রে ব্যালট পেপার কালকেই চলে যাবে, আর বাকি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য সরঞ্জামাদি কালকে সকাল 11টা থেকে কেন্দ্রে আমরা প্রিজাইডিং অফিসারের কাছে পৌঁছে দিব। দর্শক, উপজেলা নির্বাচন পরিষদের আরো খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখান থেকে আমার সহকর্মী কাউসার হোসেন যুক্ত হচ্ছেন আমার সাথে। কাউসার, রিটার্নিং কর্মকর্তার অফিসে কি নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছেছে কিনা এবং ভোটের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আগামী 8 তারিখে যে বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলায় যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রস্তুতি কিন্তু এর মধ্যে শেষ করছে বলে যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন। এবং যেসব নির্বাচনী সরঞ্জাম রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট থেকে শুরু করে যেসব নির্বাচন সম্পন্ন করতে যেসব সামগ্রীর প্রয়োজন সেটি কিন্তু অনেক আগেই নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে এবং সেখান থেকে কিন্তু এরই মধ্যে সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে গেল শনিবার। এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আগামীকাল সকাল 10টা থেকে কেন্দ্রগুলোতে সেই সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে এবং বরিশাল এবং বাকেরগঞ্জ 2টি উপজেলার মাত্র 2টি কেন্দ্রে আগামীকাল ব্যালট দেওয়া হবে এবং অন্য যে কেন্দ্রগুলো অর্থাৎ বরিশাল সদর উপজেলা 68টি কেন্দ্র রয়েছে এবং বাকেরগঞ্জে 113টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে 102টি এবং 67টি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পৌঁছে দেওয়া হবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যে সকল প্রস্তুতি প্রয়োজন সেটি নেওয়া হয়েছে এবং নির্বাচনের দিন পুরো নির্বাচন কেন্দ্র থেকে পুরো নির্বাচন এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার কুষ্টিয়া যাব। কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল, প্রচারণা সহ ভোটের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান, সেখানে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ইশরাত, এখানে ভোটের প্রস্তুতি বলতে আসলে সার্বিক যে প্রস্তুতি নির্বাচন কমিশন থেকে সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যেই এবং প্রার্থীরা কিন্তু শেষ সময়ের যে প্রচারণা সেই প্রচারণার কাজে কিন্তু প্রার্থীরা ব্যস্ত রয়েছে। এখন কিন্তু আমি রয়েছি কুষ্টিয়া সদর উপজেলার যিনি আনারস প্রতীকের আতাউর রহমান আতা, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনিও প্রচারণা চালাচ্ছেন এবং আসলে তার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী রয়েছে, তিনিও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুষ্টিয়া সদর উপজেলা 13টি ইউনিয়ন নিয়ে গঠিত, সেই 13টি ইউনিয়নের আনাচে কানাচে তারা ছুটছেন এবং আগামীকাল থেকেই তাদের এই প্রচারণা শেষ হবে এবং তারা শেষ মুহূর্তে আসলে প্রার্থীদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা উন্নয়নের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ধরে রাখবে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতেই তারা এই পরবর্তীতে কাজ করবেন বলেই সাধারণ ভোটারদের তারা উদ্বুদ্ধ করছেন এবং সেই সাথে আসলে ভোট কেন্দ্রে যারা আসবেন আসলে তাদেরকে ভোটারদেরকে আসলে কেন্দ্রে আসার যে একটা ব্যাপার রয়েছে আসলে সেই বিষয়টি বলছেন যে যেন প্রত্যেকটা ভোটারই যেন কেন্দ্রে এসে ভোট প্রদান করে, সেই বিষয়ে কিন্তু তারা প্রত্যেকটা ভোটারকেই তারা কিন্তু সেই জিনিসটি বলছেন যে যেন প্রত্যেকেই যেন এসে সকাল সকাল এসে তারা ভোট প্রদান করতে পারে। ইশরাত, ফিরে যাচ্ছি আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর যাত্রাবাড়িতে হয়েছে বাস পিকআপের ব্যাপক সংঘর্ষ। এতে প্রাণ হারিয়েছেন পিকআপ চালক সহ 2 জন, নিহতরা ছিলেন 2 বন্ধু।
দিবাগত রাত 2:45টার দিকে হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনের রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় তুহিন নামের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়, খাদে পড়ে যায় বাসটিও। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক বাবুল চিশতি ও তার বন্ধু কবির হোসেনকে নেওয়া হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমার স্বামী ছোট থেকে গাড়ি চালায়, হ্যাঁ খুব ভালো করে গাড়ি চালাইতো। হ্যাঁ কইতে পারবো না, একটা রিস্কা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ গাড়ির তলে পড়া, এটা কইতে পারবো না কি। ওনার সিমটা দিয়ে আমার নাম্বার পাইছিল, ওইটা দিয়ে ফোন দিছে, তো বললো যে মাতুয়াইলে অ্যাক্সিডেন্ট করছে এবং কবির ভাই স্পটে ডেট হয়েছে আর বাবুলকে এখানে নিয়ে আসা হয়েছে। ছোট ছোট 2-3টা বাচ্চা আছে আমাগো ওস্তাদ, এটা তো বেশি ক্ষতিপূরণ প্রয়োজন আছে আমাগো, আর বাচ্চাটির তো ভবিষ্যৎ আছে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে, জনগণ সাথে থাকলে কোনো কাজই চ্যালেঞ্জ মনে হবে না, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। সকালে রাজধানীর কুড়িল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং মশক নিধন অভিযান চালানো হয়। সেই কর্মসূচিতেই এই মন্তব্য করেন মেয়র। এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, চলতি মৌসুমেই বংশবিস্তার করে ডেঙ্গুবাহী এডিস মশা 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এই স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে, এমন আহ্বানও জানান তিনি। অফিস বা বাড়ি যে কোনো জায়গায় এডিস মশার লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাও জানান মেয়র আতিকুল ইসলাম। কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের বাসা বাড়ি যদি আমরা নিজেরা পরিষ্কার করতে পারি, আজকে দোকান, আজকে অফিস, আজকে ঘর বাড়ি, যার যার বাসা বাড়ি আমরা যদি পরিষ্কার করি, তাহলে আমাদের এডিস মসকিউটো হবে না। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।